হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের এত সাপোর্ট পেয়েছি যে আমি আরও নতুন ভিডিও বানিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার স্টাডি রুম চ্যানেল উইথ পর্ণা। এই চ্যানেলটিতে আমি এডুকেশন সাবজেক্টের যে নেট এক্সাম হয় সেই নেট এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেই কোশ্চেনগুলো আলোচনা করি। আজকে আলোচনা করব 2018 সালের ডিসেম্বর মাসের কিছু কোশ্চেন। এর আগে আমি পার্ট এ আর পার্ট বি অলরেডি দিয়ে দিয়েছি, তো আজকে পার্ট সি এর ভিডিও আপলোড করছি এবং এখানে আর বাকি যে কোশ্চেনগুলো ছিল সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করে যান। যাদের সাবজেক্ট এডুকেশান, অর্থাৎ যারা এমএতে এডুকেশান সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন, গ্র্যাজুয়েশান এডুকেশান নিয়ে করছেন, ভবিষ্যতে এডুকেশানে এমএ করার ইচ্ছা আছে, যারা এমএড করছেন, আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যান। এটি একটি নতুন চ্যানেল, তো আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা দয়া করে এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, তাহলে আমিও আরও নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। এবারে আর দেরি না করে চলে যাই সরাসরি একেবারে কোশ্চেনে। আসুন দেখা যাক প্রথম কোশ্চেনটি কি আছে। আর অবশ্যই এখন মনে রাখতে হবে যে এটা প্যান্ডেমিক সিচুয়েশান, তো মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন আর সোশ্যাল ডিস্টেন্স যেটা সেটা মেনটেন করবেন। তো সরাসরি চলে যাচ্ছি কোশ্চেনে। 103 নম্বর কোশ্চেন। এর আগের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো কিন্তু আমি পার্ট এ আর পার্ট বিতে অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, তো প্লিজ আগের ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেনে বলেছে যে এটা একটা রিজন আর অ্যাসার্টেশন দেওয়া রয়েছে। তো অ্যাসার্টেশনে বলা হচ্ছে যে র্যান্ডামাইজেশন ইজ দ্য বেস্ট মেথড অফ কন্ট্রোলিং দ্য এফেক্ট অফ এক্সটার্নাল ভ্যারিয়েবলস ইন রিসার্চ। রিজন হচ্ছে ইটস রেজাল্টস ইন দ্য ইকুয়াল স্প্রেডেড অফ এফেক্ট অফ মোস্ট এক্সটার্নাল ভ্যারিয়েবল। তো প্রথমে এই কোশ্চেনটা করার আগে আমাদের জানতে হবে এক্সটার্নাল ভ্যারিয়েবল কী। এক্সটার্নাল ভ্যারিয়েবল কি? তো রিসার্চের ক্ষেত্রে এক্সটার্নাল ভ্যারিয়েবল বলতে আমরা সেটাকেই বুঝি, এক্সটার্নাল ভ্যারিয়েবল বলতে আমরা সেটাকেই বুঝি যেটা কিনা রেজাল্টের ওপরে অবাঞ্ছিত একটা প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ বাধা সৃষ্টি করে বা ত্রুটির সৃষ্টি করে, যেটা রিসার্চের আসল রেজাল্টটাকে আমাদের কাছে আসতে দেয় না। ঠিক আছে, তো এক্সটার্নাল ভ্যারিয়েবলটাকে কমানোর বিভিন্ন পদ্ধতি থাকে, তার মধ্যে অন্য একটা পদ্ধতি হচ্ছে র্যান্ডামাইজেশন। ওকে, কারণ আমি র্যান্ডামাইজেশনের মাধ্যমে যদি আমি স্যাম্পল কালেক্ট করি, ধরুন পপুলেশন থেকে আমি র্যান্ডামাইজেশনের মাধ্যমে স্যাম্পল কালেক্ট করছি, তাহলে কি হবে? তাহলে এক্সটার্নাল ভ্যারিয়েবল যেটা, সেই এক্সটার্নাল ভ্যারিয়েবলটা সমান পরিমাণে সব জায়গাতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল যে আমি তো র্যান্ডামলি, ধরুন এটা একটা পপুলেশন, এই পপুলেশন থেকে আমি র্যান্ডামলি কালেক্ট করছি স্যাম্পল, তাহলে এক্সটার্নাল ভ্যারিয়েবলটা সবার ক্ষেত্রে সমানভাবে বণ্টিত থাকবে। তাই জন্য এই যে অ্যাসার্টেশন আর তার যা রিজন এটা সঠিক। ঠিক আছে, আচ্ছা, এই এক্সটার্নাল ভ্যারিয়েবল যেটা, এটাকে চারটা পদ্ধতিতে কিন্তু এর প্রভাবটাকে কমানো যায়। একটা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই কোশ্চেনেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে র্যান্ডামাইজেশন। আর আরও যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে ম্যাচিং, একটা হচ্ছে স্ট্যাটিস্টিকের মাধ্যমে আমরা কমাতে পারি, স্ট্যাটিস্টিক ব্যবহার করে। আর আরেকটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ডিজাইন ব্যবহার করেও কিন্তু আমরা কমাতে পারি। ওকে, তো এ অ্যান্ড আর বোথ আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এটা হচ্ছে অপশান এ কারেক্ট হবে। ওকে, অপশান এ হচ্ছে কারেক্ট হবে। বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, পরবর্তী কোশ্চেনে বলছে যে অ্যান ইনভেস্টিগেটর কন্ডাক্টেড এ স্টাডি টু এক্সামিন দ্য এফেক্ট অফ জেন্ডার অন অ্যাটিটিউড টুয়ার্ডস ডাউরি সিস্টেম। দ্য নেচার অফ হিজ স্টাডি ওয়াজ। একজন ইনভেস্টিগেটর কি করছে, ডাউরি সিস্টেম অর্থাৎ পণ প্রথার এফেক্টটা ছেলেদের ক্ষেত্রে কীরকম হবে এবং মেয়েদের ক্ষেত্রে কীরকম হবে সেটা দেখতে চাইছি। ওকে, জেন্ডারের কথা এখানে উল্লিখিত রয়েছে আর অ্যাটিটিউডের কথা এখানে উল্লিখিত রয়েছে। কি পরীক্ষা করতে চাইছে? জেন্ডার অন অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য সিস্টেম। ওকে, তো এটা কি ধরনের এখানে পদ্ধতি আমরা ব্যবহার করব, আসুন দেখে নেওয়া যাক অপশান কী কী রয়েছে। ডেসক্রিপটিভ, এটা কোন ধরনের রিসার্চ?
দ্য নেচার অফ দ্য স্টাডি ওয়াজ ডেসক্রিপটিভ, কোরিলেশন, ক্যাজুয়াল, কম্পারেটিভ অর এক্সপেরিমেন্টাল। দেখুন এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কিন্তু কজ অ্যান্ড এফেক্টটা থাকে। ওকে, এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কজ এফেক্ট যেমন থাকে, তার সাথে সাথে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ম্যানিপুলেটও করতে পারি। এম ফর ম্যানিপুলেট। ওকে, ম্যানিপুলেটও করতে পারি, কিন্তু এখানে দেখা যাচ্ছে ম্যানিপুলেট আমরা কিন্তু করবো না। আমরা দেখতে চাইছি পণ প্রথার প্রভাব জেন্ডারের ওপরে, বিভিন্ন জেন্ডারের ওপরে, মানে মেয়েদের ক্ষেত্রে পণ প্রথার প্রভাব কী এবং ছেলেদের ক্ষেত্রে পণ প্রথার প্রভাব কী। তো এটা এটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল হবে না, কারণ এখানে ম্যানিপুলেটেড করতে পারছি না। কোরিলেশনের কথা যদি বলি, কোরিলেশন মানে এটা দাঁড়ায় যদি এক্স আর ওয়াই এই দুটো যদি আমি এক্সামিন করতে চাই, তাহলে এক্স বাড়লে ওয়াইও বাড়বে বা এক্স কমলে ওয়াইও কমবে, এরকম বোঝায়। ঠিক আছে, তো এখানে কোরিলেশন এরকম দুটো ভ্যারিয়েবল নাই যে দুটোর মধ্যে কোরিলেশনের কথা এখানে বলা হচ্ছে। এখানে দেখতে চাইছে যে জেন্ডারের ওপরে এফেক্টটা কীরকম, তো এটা কোরিলেশন হবে না। আর ডেসক্রিপটিভ তো হবেই না, এটা তো হবেই না। ডেসক্রিপটিভ বর্ণনা এখানে কেবলমাত্র বর্ণনা করছে তা কিন্তু না, এফেক্টটাকে এখানে দেখতে চাইছে, প্রভাবটাকে এখানে দেখতে চাইছে, অ্যাটিটিউডটাকে এখানে দেখতে চাইছে। ওকে, অ্যাটিটিউডটাকেও এখানে দেখতে চাইছে। তো এটার অ্যান্সার হবে ক্যাজুয়াল কম্প্যারেটিভ। ওকে, এটার অ্যান্সার হচ্ছে ক্যাজুয়াল কম্প্যারেটিভ। তাই ক্যাজুয়াল কম্প্যারেটিভের ক্ষেত্রে এখানে কেন বলছি, কম্পেয়ার করা হচ্ছে দুটো জেন্ডারের মধ্যে, মানে একটা যদি আমি মেয়ে ধরে নিই, একটা যদি আমি ছেলে ধরে নিই, তাহলে এই দুটো জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল, এই দুটো জেন্ডারের ওপরে প্রভাব কীরকম হবে ডাউরির, সেটা এখানে আমরা দেখতে চাইছি। তো তাই জন্য কম্পেয়ার করতে চাইছি দুটোর ক্ষেত্রে কার বেশি, কোন মানে জেন্ডারের ক্ষেত্রে এর এফেক্টটা বেশি সেটা আমরা দেখতে চাইছি। তাই জন্য এখানে হবে ক্যাজুয়াল কম্প্যারেটিভ। ওকে, এটা হবে। আশা করি আমি ঠিকভাবে বর্ণনা করতে পারলাম আর আপনারা বুঝতেও পারবেন। এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি দেরি না করে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ম্যাচিং আছে এখানে সেকেন্ড লিস্ট আর ফার্স্ট লিস্টে দেওয়া আছে। আচ্ছা, এখানে প্রথমেই আমি বলে নিই যে ফলো আপ সার্ভিস, প্লেসমেন্ট সার্ভিস, জব অ্যানালাইসিস, জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড কাউন্সিলিং, এইগুলো এসছে কিন্তু ইউনিট 3 থেকে। ওকে, ইউনিট 3 এর একটা পোর্শন রয়েছে যে কাউন্সিলিং, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, তো সেখান থেকে এসছে। তো কাউন্সিলিংয়ের একদম লাস্ট স্টেপ হচ্ছে গিয়ে ফলো আপ করা, মানে ক্লায়েন্ট কীরকম পরিস্থিতিতে রয়েছে, হ্যাঁ, সেটা এখানে যাচাই করা হয়। ফলো আপ সার্ভিসে দেখা হয় যে ক্লায়েন্টের বর্তমান পরিস্থিতিটা কী, এই ফলো আপ সার্ভিসে এটা দেখা হয়। তো ফার্স্টে এটা দেখে নিই। এতে বলেছে যে ডিটারমাইন্স দ্য স্পেস অফ প্রগ্রেস অফ ফর্মার পিপলস অন দ্য বেসিস অফ দেয়ার কন্টেক্সচুয়াল প্লেসমেন্ট। পেস অফ প্রগ্রেস, বর্তমানকালীন অবস্থাতে তাদের প্রগ্রেস কতটা হয়েছে, ক্লায়েন্টদের প্রগ্রেস কতটা হয়েছে, পিপলদের প্রগ্রেস কতটা হয়েছে, সেটা দেখে নেওয়া হচ্ছে। অবশ্যই এটা কিন্তু ফলো আপ হবে, প্রগ্রেস দেখছে। ঠিক আছে, ডিটারমাইন্স দ্য পেস অফ প্রগ্রেস অফ ফর্মার পিপলস। প্লেসমেন্ট সার্ভিস কোথায় কোথায় হয়? প্লেসমেন্ট সার্ভিস সেখানে হয় যেখানে আমরা একটা কর্মমুখী কোনো একটা কাজ করছি। ঠিক আছে, কর্মমুখী যেটা করার পরে আমরা একটা কাজ পাবো, প্লেসমেন্ট হবে মানুষের, তো সেটা হচ্ছে প্লেসমেন্ট সার্ভিস। চলুন দেখে নেওয়া যাক প্লেসমেন্ট সার্ভিস কোথায় রয়েছে। বি অপশানে কি বলছে, ডেসক্রিপশন অফ অ্যাসপেক্টস রিলেটেড টু এ পার্টিকুলার জব ফর ম্যাচিং দ্য ইন্ডিভিজুয়ালস উইথ দ্য জব ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আর লাইকিং এ পার্টিকুলার জব, সি হচ্ছে লাইকিং এ পার্টিকুলার জব বাই এ পার্সন হুইচ ইজ ভিজিবল থ্রু গেস্টার্স এক্সেট্রা ওয়াইল গোয়িং টু দ্য ওয়ার্ক প্লেস। দেখুন এখানে লাইকিং আর ডিসলাইকিং এর ব্যাপারটা রয়েছে। সি নাম্বারটা যদি আমি দেখি, সি নাম্বারে কি বলছে, লাইকিং আর ডিসলাইকিং, লাইক করি, জবটাকে আমি লাইক করি, এরকম একটা কথা রয়েছে, তাহলে এটা জব স্যাটিসফ্যাকশনের সাথে জড়িয়ে থাকবে, খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি। ডি নাম্বারটা কি বলছে, এইমস অ্যাট প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স টু স্টুডেন্টস ইন ডিসাইডিং এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল স্ট্রিম। তো ভোকেশনাল স্ট্রিমের কথা বলছে, ভোকেশনাল স্ট্রিম মানে কর্মমুখী প্রচেষ্টা, তাই এটা কিন্তু হবে প্লেসমেন্ট। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে কোনটা কি হলো আমরা দেখতে পেলাম যে ফার্স্টে এ হচ্ছে 1 হবে। আচ্ছা, ডি কি হবে, ভোকেশনাল স্ট্রিমের কথা রয়েছে তাই এটা প্লেসমেন্ট হয়ে যাচ্ছে, কর্মমুখী প্রচেষ্টা। জব স্যাটিসফ্যাকশন হচ্ছে লাইকিং অ্যান্ড ডিসলাইকিং এর ব্যাপার রয়েছে।
আর জব অ্যানালাইসিসটা আমাদের দেখতে হবে। তো চলুন দেখা যাক যে এই তিনটা দিয়ে আমরা পাই কিনা। A1, C4 আর D2, আশা করি অ্যান্সার পেয়ে যাব। A1, C4, D2, A1, C4, D2, 1 নম্বর। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 1, A1, C4, D2। ওকে, তাহলে বি কোনটা হবে? বি যেটা ডেসক্রিপশন অফ অ্যাসপেক্টস রিলেটেড টু এ পার্টিকুলার জব ফর ম্যাচিং দ্য ইন্ডিভিজুয়ালস, এটা কোনটা হবে? বি হবে 3, জব অ্যানালাইসিস। ওকে, বি হবে 3। তার মানে কি হলো লাস্ট অবধি? এ হচ্ছে 1 হবে, বি হচ্ছে 3 হবে, প্লেসমেন্ট সার্ভিস হচ্ছে ডি, প্লেসমেন্ট সার্ভিস হচ্ছে ডি। ওকে, আর জব স্যাটিসফ্যাকশন এটা, এটা হচ্ছে ফাইনাল যেটা। ঠিক আছে, ফাইনাল যেটা অ্যান্সার হলো সেটা, ফাইনালি অ্যান্সার হচ্ছে অপশান এ। চলুন পরবর্তীটাতে দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন। 106 নম্বর কোশ্চেন। এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ মোস্ট রেলিভেন্ট টু দ্য কনটেক্সট অফ এ জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিসের জন্য কোনটা কোনটা এখানে রেলিভেন্ট, কোন স্টেটমেন্টটা রেলিভেন্ট। তো জব অ্যানালাইসিস কি করে? জব অ্যানালাইসিস হেল্প করে আইডেন্টিফাইং দ্য রাইট পারসন ফর দ্য রাইট জব। এটা তো 1 নাম্বারটা তো হবেই, এটা তো হবেই। ঠিক আছে, এ পার্সন ক্যানট জাজ দ্য জব ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অফ ইটস সুইটেবিলিটি। না, তা নয়, একটা পার্সন কিন্তু জাজ করে জবটাকে, আমার জন্য এই জবটা উপযুক্ত না উপযুক্ত না, এটা কিন্তু আমরা দেখে নিই। তো 2 তো হবে না, 2 হবে না। ঠিক আছে, 1 হবে, 2 হবে না। তারপরে 3 নাম্বারটা কি বলছে? জব অ্যানালাইসিস হেল্পস ইন দ্য জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড জব এফিসিয়েন্সি, 3 নাম্বার। আচ্ছা দেখা যাক যে 1 আর 3 এই দুটো কোথায় কোথায় রয়েছে, আর 2 নেই কোথায় কোথায়। এটা দিয়ে যদি অ্যান্সার হয়, 1 আর 3 কোথায় কোথায় আছে, অপশান দেখা যাক। বাবা, 1 আর 3 সবকটাতেই আছে, এটাতে নেই, তাহলে এটা বাদ। 1 আর 3 আছে, 2 নেই, এটাও বাদ, এটাতে 2 আছে। তাহলে এই দুটো আমাকে দেখতে হবে, 1 হচ্ছে, 3 হচ্ছে, এই দুটো তো থাকছেই। 6টাও কমন আছে, দুটোতেই 6 আছে। ঠিক আছে, তাহলে 6টাও হবে। তাহলে 1, 3, 6 আমাদের আছেই কমন। দেখবো 5 আর 7, মানে দাঁড়াচ্ছে 1 হবে, 3 হবে, 6 হবে, 5 আর 7টা দেখে নেব খালি। এটা হবে না, এটা বাদ, এটা হবে না, 2 হবে না। তো 5 আর 7টা এখন দেখে নেব। 5 নম্বরে বলছে জব অ্যানালাইসিস হেল্পস ইন দ্য প্ল্যানিং অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং প্রোগ্রামস। না, ট্রেনিং প্রোগ্রামের কথা কিন্তু জব অ্যানালাইসিস বলে না, এটা কিন্তু মনে রাখতে হবে। জব অ্যানালাইসিসে কার জন্য উপযুক্ত জব কোনটা, কোন মানুষের জন্য উপযুক্ত জব কোনটা, এটাই পার্টিকুলার এই ব্যাপারটার উপরেই জোর দেওয়া হয়। তো 7 নাম্বারটা কি আছে? এটাও হবে না। তো 7 নাম্বারটা কি আছে? জব অ্যানালাইসিস অ্যাসিস্ট ইন নোয়িং দ্য পার্সোনাল স্পেসিফিকেশন ফর দ্য ভেরিয়াস জবস। ওকে, পার্সোনাল স্পেসিফিকেশনকে এখানে গুরুত্ব দেওয়া, অবশ্যই কোন মানুষের জন্য কোন জবটা সেটার উপরে গুরুত্ব দেওয়া হয়, পার্সোনাল স্পেসিফিকেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়। তো এটাও হবে। তাহলে অ্যান্সার কি হবে? 1, 3, 6, 7। ওকে, 1, 3, 6, 7 কোনটায় আছে? 1, 3, 6, 7 এটা হবে। হ্যাঁ, 1 নম্বর 2, 3 নম্বর অপশন অ্যান্সার হবে। ওকে, ওকে, আবার সেই সিনথেসাইসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস, অ্যানালাইসিস, কাউন্সেলিং অ্যান্ড ফলো আপ। তো বন্ধুরা একটা কথা আমি বলতে চাই যে এই ইউনিট 3 থেকে বারবার কোশ্চেন আসছে, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং থেকে, আপনারা বুঝতেই পারছেন রিপিট হচ্ছে কোশ্চেন। তো এটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, তো এই 3 নাম্বার যে ইউনিটটা রয়েছে, যারা যারা এডুকেশন নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের তো উদ্দেশ্যে আমি বলছি, তাদের উদ্দেশ্যে বলছি যে 3 নাম্বার ইউনিটটা কিন্তু করবেন ভালো করে, আর কি গুরুত্ব দিয়ে করবেন, আর এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। ওকে, তো ফার্স্টে হচ্ছে সিনথেসাইসিস মানে বাংলায় দাঁড়ায় সংশ্লেষণ। ওকে, কালেকশন অফ ইনফরমেশন অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল থ্রু ডিফারেন্ট সোর্সেস। বন্ধুরা প্রথমেই বলে রাখি, যেখানে থাকবে কালেকশন অফ ইনফরমেশন কালেক্ট করার কথা থাকবে, সেটা কিন্তু অ্যানালাইসিস হয়। ওকে, এটা চোখ বন্ধ করে অ্যানালাইসিস হবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে 4,
আচ্ছা, পরেরটা কি বলছে? অর্গানাইজেশন অফ ইনফরমেশন ইন লজিক্যাল ম্যানার টু অ্যানালাইসিস দ্য পোটেনশিয়ালিটিস। অ্যানালাইসিস করার পরে সেটাকে নিয়ে আবার যে বিশ্লেষণ করা হয় সেটা হয় সিনথেসাইসিস। ঠিক আছে, তো বিশ্লেষণের কথাটা হচ্ছে সিনথেসাইসিস মানে কি? বিশ্লেষণের বিশ্লেষণ বা বিশ্লেষণের সংশ্লেষণ। ওকে, তো এখানে যখন বলছে অর্গানাইজেশন অফ ইনফরমেশন ইন লজিক্যাল ম্যানার, অর্গানাইজেশন অফ ইনফরমেশনটা লজিক্যাল ম্যানারে আছে কি না সেটাকে অ্যানালাইসিস করা হচ্ছে, সেটাকে বিশ্লেষণ করা হচ্ছে ইন পোটেনশিয়ালিটিস, দ্য পোটেনশিয়ালিটিস। ঠিক আছে, অ্যানালাইসিস দ্য পোটেনশিয়ালিটিস। অর্গানাইজেশন অফ ইনফরমেশন ইন লজিক্যাল ম্যানার টু অ্যানালাইসিস দ্য পোটেনশিয়ালিটিস। পোটেনশিয়ালিটিসকে আবার অ্যানালাইসিস করছে, তো এটা সিনথেসাইসিস হবে। এরপরে কি দেওয়া রয়েছে দেখুন, ফলো আপ তো আগেই বললাম যে ক্লায়েন্টের অবস্থা, বর্তমান অবস্থা কীরকম, হ্যাঁ সেটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে দেখুন, ডিটা সহজেই বলা যায় যে প্রগনোসিস। প্রগনোসিস কথাটা কখন ইউজ হয়? যখন আমরা ফিউচার সম্পর্কে কোনো কিছু জানতে চাই বা বলতে চাই, তো প্রেডিকশন অ্যাবাউট দ্য ফিউচার ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রগনোসিস। ইন্টারপ্রিটেশন অফ দ্য ডাটা ইন দ্য লাইট অফ নেচার অ্যান্ড কজেস অফ প্রবলেম। সি থেকে বলছে ইন্টারপ্রিটেশন অফ ডাটা ইন দ্য লাইট অফ দ্য নেচার অ্যান্ড কজেস অফ প্রবলেম। তাহলে এটা কি হবে? এটা হবে ডায়াগনোসিস। ওকে, ইন্টারপ্রিটেশন অফ ডাটা, হ্যাঁ এটা হবে ডায়াগনোসিস। আর আরেকটা থাকছে ফলো আপ। ফলো আপে কি বলছে? ফলো আপে কিন্তু আমি বললাম যে প্রেজেন্ট যে স্টেটাসটা সেটা জানা যায়, তো এফ হবে ফলো আপ। রইল বাকি পরে ই তো কাউন্সিলিংই হবে, এটা বোঝাই যাচ্ছে। ব্রিঙ্গিং অ্যাবাউট জাজমেন্ট অ্যান্ড দ্য রিজাজমেন্ট অফ দ্য ক্লায়েন্ট, তো এটা হচ্ছে কাউন্সিলিং করা, কোনো একটা ক্লায়েন্টের জাজমেন্ট করা, আবার তার রিঅ্যাডজাস্টমেন্ট সম্পর্কে জাজমেন্ট করা। ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য অ্যাডজাস্টমেন্ট, সরি হ্যাঁ ওটা ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড দ্য রিঅ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে দেখছে, আবার সেটাকে রিঅ্যাডজাস্টমেন্ট সম্পর্কেও দেখছে, তো এটা হবে কাউন্সেলিং। তো এখানে বোঝা যাচ্ছে কোনটা হবে অ্যান্সার। তাহলে A4B1C2, এটা দিয়ে দেখি A4B1C2 কোনটায় আছে? F6, হ্যাঁ E5, তো এটার অ্যান্সার হবে A4B1C2, তো এটার অ্যান্সার হবে এ। ওকে, চলুন আসা যাক পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে? which of the following alternatives is most relevant in the context of principles of guidance? গাইডেন্সের ক্ষেত্রে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? গাইডেন্স ইজ ফর অল, অবশ্যই গাইডেন্সটা সবার জন্যই দেওয়া হয়ে থাকে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি গাইডেন্সটা কিন্তু কাউন্সেলিংয়ের থেকে তুলনামূলকভাবে একটা বড় জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে গাইডেন্স কিন্তু দেওয়ার জন্য কোনো ট্রেন্ড হওয়ার দরকার নেই, মানে গাইডেন্স আমাকে যে কেউ দিতে পারে, আমার বন্ধু দিতে পারে, আমার পরিবারের যে কোনো লোক দিতে পারে, আমার যে কোনো পাড়া প্রতিবেশী দিতে পারে। গাইডেন্স দেওয়ার মানে কি দাঁড়ায়? যে কোনো একটা প্রবলেমটাকে সলভ করার জন্য হেল্প করা, প্রবলেম সলভের যে ডাইরেকশন সেটা দেখিয়ে দেওয়া। ঠিক আছে, তো গাইডেন্স ফর অল হয়, এক নম্বর তো হবে, গাইডেন্স সবার জন্য হবে। গাইডেন্স ইজ বেসড অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এটাও হবে। কন্টিনিউয়াস প্রসেস, এটা তো হবে না। গাইডেন্স ইজ ইমিডিয়েটলি অর্গানাইজড, সরি ইন্টারমিটেন্টলি অর্গানাইজড, এটা হবে না। একটা এথিক্স থাকে গাইডেন্সের, অবশ্যই থাকে, কাউন্সিলিংয়েরও থাকে। গাইডেন্স ইজ নট দ্য প্যানাসিয়া ফর অল ইলস, ওকে, যারা রোগগ্রস্ত তাদের জন্য কিন্তু গাইডেন্সটা নয়, এটাও হবে। এটা তো নয়, গাইডেন্স ইজ ফর অল তো আগেই বলে দিচ্ছি, তো এটা হবে। তাই এটার অ্যান্সার হচ্ছে 1, 2, 5, 6, ওকে, 1, 2, 5, 6, 4 হবে এটার অ্যান্সার। ওকে, অ্যান অ্যানেকডোটাল রেকর্ড ইজ এ কাইন্ড অফ ন্যারেটিভ ইন রেসপেক্ট অফ। আর প্রথমেই বলে রাখি যে অ্যানেকডোটাল রেকর্ড কোথায় হয়? কোনো একটা স্পেসিফিক কারণ থাকলে পরে তবেই কিন্তু এই রেকর্ডটা করা হয়। ঠিক আছে, কোনো একটা স্পেসিফিক কারণ থাকলে এই অ্যানেকডোটাল রেকর্ডটা করা হয়, তা বাদে কিন্তু করা হয় না। ঠিক আছে, তো ইভেন্টস হ্যাপেনিং ইনসাইড ইন দ্য ক্লাসরুম, এটা হবে না। ইভেন্টস হ্যাপেনিং আউটসাইড দ্য ক্লাসরুম, এটাও হবে না। এভরি এপিসোড ইন স্কুল লাইফ, এটাও হবে না, কারণ প্রত্যেকটা এপিসোড নিয়ে এটা হয় না। তো আগেই বললাম যে সিগনিফিক্যান্ট এপিসোডস, ওকে, সিগনিফিক্যান্ট যেটা মানে পার্টিকুলারভাবে আমি বলতে পারছি, মনে রাখবার মতো এপিসোড, সেটাই এখানে হয়। ওকে,
আচ্ছা, এবার যাওয়া যাক পরের কোশ্চেনে কি বলেছে? From the sequence given below, identify the correct one regarding the evaluation of distance education programs in India. ঠিক আছে, কারেক্ট সিকোয়েন্স এখানে বলতে হবে। ঠিক আছে, ফ্রম দ্য কারেক্ট সিকোয়েন্স, কোনটা কারেক্ট সিকোয়েন্স সেটা বলতে হবে। আচ্ছা, ওপেন লার্নিং করেসপন্ডেন্স কোর্সেস, আচ্ছা এটা তো হবে না, প্রথমে ওপেন লার্নিংটা হবে না, করেসপন্ডেন্স কোর্সেস হবে। ওপেন লার্নিং পরে হয়, তো করেসপন্ডেন্স কোর্সেস দিয়ে শুরু হয়। ঠিক আছে, যখনই সিকোয়েন্স জিজ্ঞাসা করবে তখনই করেসপন্ডেন্স কোর্সেস দিয়ে সেটা শুরু হয়, কারণ এটা বলছে যে ডিস্টেন্স এডুকেশনের কথা। ডিস্টেন্স এডুকেশনের ফার্স্ট যেটা করা হয় সেটা হচ্ছে করেসপন্ডেন্স কোর্স, তো করেসপন্ডেন্স কোর্স, তারপরে ডিস্টেন্স লার্নিং, তারপরে ওপেন লার্নিং, আর লাস্টে ই লার্নিং। তো এটার অ্যান্সার হবে হ্যাঁ সেকেন্ডটা, ফার্স্টেরটা হবে না, কারণ ওপেন লার্নিং দিয়ে এটা শুরু হয় না। ওকে, শেষ হয় ই লার্নিং দিয়ে, শুরু হয় করেসপন্ডেন্স কোর্স দিয়ে, এরমভাবে মনে রাখা যেতে পারে। শেষ ই লার্নিং দিয়ে, শুরু হচ্ছে করেসপন্ডেন্স কোর্স দিয়ে। ওকে, আসুন দেখা যাক পরের কোশ্চেনটা। In which country is the educational administration both centralized and decentralized from the character? ওকে, তো সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ বোথ দুটোই একসাথে, এটা কিন্তু একমাত্র ইউকেতে হয়। এটা মনে রাখবার মতো একটা কোশ্চেন। হ্যাঁ, সেন্ট্রালাইজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজড দুটোই একসাথে হয়। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের সেন্ট্রালাইজেশন ঘটছে, আবার ডিসেন্ট্রালাইজেশনও ঘটছে, একসাথেই দুটো ঘটে। কোথায়? ইউকেতে। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। In which of the following countries did concept of vocationalization of education appear early? প্রথম দিকে আর কি কোথায় ভোকেশনাল কোর্সটা এডুকেশনের ক্ষেত্রে চালু হয়েছিল? এটা হচ্ছে ইন্ডিয়াতে, অস্ট্রেলিয়াতে, ইউকেতে না ইউএসএতে? এটা ইউএসএতে প্রথম চালু হয়েছিল। এগুলো মনে রাখবার মতো, মানে মেমোরাইজ করে করে আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এগুলো মুখস্থ করা ছাড়া তো উপায় নেই। ভোকেশনাল এডুকেশনটা ফার্স্ট চালু হয়েছিল কোথায়, বা শুরুর দিকে চালু হয়েছিল কোথায়? ইউএসএতে। আমরা এমনিও জানি ইউএসএ তো ডেভেলপড কান্ট্রি, তো সেই দিক থেকেও এটা হবে। দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট ওয়াজ অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন, কবে এটা ইমপ্লিমেন্টেড হয়েছিল? রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে হয়েছিল? না, এটা হয়েছিল 1 এপ্রিল 2010। আমরা জানি রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছিল কবে থেকে, আর ইমপ্লিমেন্ট হয়েছিল কবে থেকে, এটা জানতে চাইছি। তো ইমপ্লিমেন্ট হয়েছিল 1 এপ্রিল 2010 থেকে। ওকে, আর টিই অ্যাক্ট। হ্যাঁ, এবার চলে যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে এখানে কি বলছে? পরবর্তী কোশ্চেনে বলছে দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন অফ এ স্টেট গভর্নমেন্ট ইনভাইটস পার্সোনাল ফ্রম ডায়েটস ফর ইনক্লুশন of items in the primary school curriculum which in turn involves BRCs and CRCs. In this approach will be called. আচ্ছা, ফার্স্টে এখানে বলে রাখি ডায়েটের কথা বলছে। ডায়েটকে এখানে আমন্ত্রণ জানাচ্ছে স্টেট গভর্নমেন্ট, কিসের জন্য? না, প্রাইমারি স্কুল কারিকুলামের ইনক্লুশনের জন্য। ওকে, তো এখানে কোন মডেল ব্যবহার হবে? ডেমনস্ট্রেশন মডেল। ডেমনস্ট্রেশন মডেলে কি হয় না, আমরা কিছু ডেমনস্ট্রেট করে দেখাই। ঠিক আছে, এখানে তো ডেমনস্ট্রেট কোনো কিছু করে দেখানো হচ্ছে না। সিস্টেম অ্যানালাইসিস, যেখানে প্রত্যেকটা সিস্টেম বা পদ্ধতিটাকে আমরা পার্ট হিসেবে অংশ করে করে বিশ্লেষণ করি, এখানে সেটাও হচ্ছে না। গ্রাসরুট মডেল কোনটা? না, যেটা একেবারে ভিত্তি থেকে শুরু হয়। ঘাস কোথায় হয়? ঘাস হয় মাটিতে, তো একেবারে যেটা ভিত্তি থেকে শুরু হয় সেটা হচ্ছে গ্রাসরুট মডেল, তো এটাও হবে না। আর লাস্টেরটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল। এখানে অবশ্যই এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল হবে। যদি এভাবে মনে রাখতে চাই তাহলেও মনে রাখতে পারি, আর অন্যভাবেও যদি মাথায় রাখতে চাই, দেখুন ডায়েট কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মডেলের মধ্যেই পড়ে। ডায়েট, বিআরসি, সিআরসি এবং স্টেট গভর্নমেন্ট, হ্যাঁ, সব কিছুই এগুলো এক একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেই পড়ছে। ঠিক আছে, বড় বড় অ্যাডমিনিস্ট্রেশন। তো এভাবেও যদি মনে রাখি তাহলে এটা অ্যাডমিনিস্ট্রেশন মডেল হবে, কারণ ডায়েটকে এখানে স্টেট গভর্নমেন্ট কি করছে না, ইনভাইট জানাচ্ছে। কিসের জন্য? না, প্রাইমারি স্কুল কারিকুলামটাকে ইনক্লুশনের জন্য। তো এটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল। ওকে, এবারে আসা যাক পরবর্তী কোশ্চেনে কি বলছে? দ্য স্কুল হেডমাস্টার কন্ডাক্টস এ মনিটরিং প্রোগ্রাম ফর ইম্প্রুভিং ক্লাসরুম ইনস্ট্রাকশনাল প্রসিডিওর। দিস উইল বি ইন দ্য মিডেস্ট অফ দ্য হুইচ টাইপ অফ ইভ্যালুয়েশন? ওকে, প্রথমেই বলে রাখি যে এখানে অনেকগুলো ইভ্যালুয়েশনের কথা আছে অপশানে। নন রেফারেন্স ইভ্যালুয়েশন,
ক্রিয়েশন, রেফারেন্স ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন আর ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তো সামেটিভ ইভ্যালুয়েশন কখন হয়? একেবারে ইয়ার এন্ডিং যেটা হয় একদম বছরের শেষে। ফর্মেটিভ ইভ্যালুয়েশন কখন হয়? ফর্মেটিভ হচ্ছে ক্লাসের মাঝখানে হয়, ঠিক আছে? ক্লাসের মাঝখানে হয় ফর্মেটিভটা, ঠিক আছে? তো সেই দিক দিয়ে মনে রাখা যেতে পারে যে যখনই ক্লাসের মাঝখানে কোনো কিছু বলবে যে ইভ্যালুয়েশন করা হচ্ছে যে ক্লাসের মাঝখানে, তখনই কিন্তু সেটা হবে কি না ফর্মেটিভ হবে। এখানেও তাই বলছে যে হেডমাস্টার দেখতে চাইছে, মনিটর করতে চাইছে প্রোগ্রামটা ফর ইমপ্রুভিং ক্লাসরুম ইনস্ট্রাকশন, ইমপ্রুভ করতে চাইছে, ক্লাসরুম ইনস্ট্রাকশনাল প্রসিডিওরটাকে ইমপ্রুভ করতে চাইছে। তো এটা হবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে? সামেটিভ হয়ে গেলে মানে কি, সামেটিভ ইভ্যালুয়েশন করলাম, সামেটিভ ইভ্যালুয়েশন কখন করলাম? সামেটিভ ইভ্যালুয়েশন করে একেবারে শেষে, এটার পরে আর কোনো কিছু পাল্টানো যায় না। হ্যাঁ, মানে এটা হয়ে গেল মানে হয়ে গেল। আমরা একটা ইয়ার এন্ডের মানে একেবারে বছরের শেষে যে পরীক্ষাটা নিই সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, সেখানে আর কোনো কিছু মানে ইমপ্রুভমেন্ট করা যায় না, ঠিক আছে? চলে যাই পরের কোশ্চেনে। হু ইউজ দ্য টার্ম ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস ফর দ্য ফার্স্ট টাইম? MBO এই কথাটা প্রথম কে ব্যবহার করেছিল? এটাও মনে রাখার মতো কোশ্চেন, যেটার অ্যান্সারটা আমাকে খালি মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। FW টাইলার, এলটন মায়ো, আচ্ছা নরম্যান RF, না এটা হবে না, পিটার ডার্কার হবে। ওকে, এটা হবে পিটার ডার্কার। ফার্স্ট কে বলেছিল? MBO কথাটা কে ব্যবহার করেছিল? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস কে বলেছিল? না এটা পিটার ডার্কার বলেছিল। ওকে, কিছু কিছু কোশ্চেন আসছে ডাইরেক্ট কোশ্চেন, যেটা মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই, গতি নেই আর কি। আচ্ছা, পরের কোশ্চেন 117 নম্বর। অন দ্য বেসিস অফ রিসার্চ এভিডেন্সেস which type of educational supervision will prove most effective in our school and colleges? কোন ধরনের এডুকেশনাল সুপারভাইজেশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি? ওকে, আসুন অপশন দেখে নিই। অথরাইজেশন অ্যান্ড ডাইরেক্ট সুপারভাইজেশন, ডেমোক্রেটিক অ্যান্ড পার্টিসিপেটরি সুপারভাইজেশন, ওকে, স্টুডেন্ট মনিটরড সুপারভাইজেশন, ম্যানেজমেন্ট গাইডেড সুপারভাইজেশন। দেখুন এখানে সবচাইতে বেশি যেটা দরকারি, যেটা এফেক্টিভ হবে সেটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যান্ড পার্টিসিপেটরি। আমি খালি ডেমোস্ট্রেট করলাম তাহলে হবে না, পার্টিসিপেটও করতে হবে। তা ডেমোক্রেটিকও হবে, পার্টিসিপেটরিও হবে এই সুপারভাইজেশন। তাহলে অপশন 2 এটার অ্যান্সার। এটা এমনি কিছু না জানলেও, যদি অ্যান্সার নাও জানি তাহলেও এটার অ্যান্সার দেওয়া যেতে পারে, যে আমাদের বর্তমান স্কুল কলেজের ক্ষেত্রে কোন সুপারভাইজেশন দরকার? পার্টিসিপেশনও দরকার, আবার ডেমোক্রেটিকও দরকার, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। অ্যাট হুইচ লেভেল অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট আর কনসেপচুয়াল স্কিলস নিডেড মোস্ট? কনসেপচুয়াল স্কিলস সবচাইতে বেশি প্রয়োজন হয় কোথায়, কোন লেভেলে? ম্যানেজমেন্টের, এডুকেশন ম্যানেজমেন্টের কোন লেভেলে? এটা এসছে ইউনিট 9 থেকে। বন্ধুরা ইউনিট 9ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমনিতেই সমস্ত ইউনিটগুলোই গুরুত্বপূর্ণ, তবুও ইউনিট 9 থেকে আর ইউনিট 3 থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। তো যারা এখন শুরু করেছেন প্রিপারেশন নেওয়া ইউজিসি নেটের জন্য, তাদেরকে আমি বলবো যে ইউনিট 3 ইউনিট 9 খুবই গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, দ্য লেভেল অপশনগুলো দেখে নেওয়া যাক। অ্যাট দ্য লেভেল অফ দ্য টপ ম্যানেজমেন্ট সাচ এস ডাইরেক্টর অফ এডুকেশন, লেভেল অফ স্কুল প্রিন্সিপাল, অ্যাট দ্য লেভেল অফ স্কুল সুপারভাইজার। প্রসঙ্গত বলে রাখি যে কনসেপচুয়াল স্কিল এটা সব কিছুতেই দরকার হয়। কনসেপচুয়াল স্কিল ম্যানেজমেন্টের সব কিছুতেই দরকার হয়। প্রিন্সিপাল হলেও দরকার, সুপারভাইজার হলেও দরকার, টিচার হলেও দরকার। কিন্তু কোশ্চেনটা হচ্ছে নিডেড মোস্ট, কোথায় সবচেয়ে বেশি দরকার? বেশি দরকার কোথায় না ডাইরেক্টর। আমাদের যে ইউনিভার্সিটির যে ডাইরেক্টর থাকে বা যে ভিসি থাকে, তার কাজটা তো ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি থাকে, তাই না? তো তারই সবচেয়ে বেশি দরকার এই কনসেপচুয়াল স্কিলটা। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে কি, এটা হবে অপশন এ। পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনে কি বলছে? হাউ ইজ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন critically different from educational management? এডুকেশনাল ম্যানেজমেন্ট থেকে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে আলাদা? বন্ধুরা এই কোশ্চেনটাও ইউনিট 9 থেকে আবার এসছে। পরপর আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 3 থেকে আসছে, ইউনিট 9 থেকে কোশ্চেন আসছে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ইউনিট 9 এবং ইউনিট 3 এর এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণভাবে দেখতে পারেন, এবং চ্যাপ্টারগুলোর পেছনে যে কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো গুরুত্বপূর্ণভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আসুন দেখে নেওয়া যাক এটার অপশন কি আছে। বাই এমফাসাইজিং অন গেটিং রেজাল্টস
stability in the system and the shareability decisions by emphasize on following procedures, status quo in the organization and limited shareability of decisions. আচ্ছা প্রথমে বলে রাখি এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন আর এডুকেশনাল ম্যানেজমেন্টটা কি, এক লাইনে আমি যতটা শর্টে বলা যায় বলার চেষ্টা করছি। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন আর এডুকেশনাল ম্যানেজমেন্টটা কি, ওকে। দেখুন এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এডুকেশনাল ম্যানেজমেন্ট, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে বড় একটা জিনিস, ঠিক আছে। তার একটা সাবসেট হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশনাল ম্যানেজমেন্ট দুটো পুরোপুরি আলাদা জিনিস, কিন্তু একটা অপরের সাথে কিন্তু ইন্টার রিলেটেড। কীরকমভাবে রিলেটেড না, অ্যাডমিনিস্ট্রেশনের কী কাজ, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে কোনো নতুন পলিসি দেওয়া, কোনো ডিসিশন দেওয়া, ঠিক আছে। আর ম্যানেজমেন্টের কাজ হচ্ছে সেগুলোকে ফলো করা। অ্যাডমিনিস্ট্রেশন যা বলবে সেটাকে ফলো করা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। এই এক কথায় দুটোকে আলাদা করা যায়। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে কোনো পলিসি দেওয়া, নতুন নতুন নীতি দেওয়া, ঠিক আছে, কোনো ডিসিশন দেওয়া, জানানো। আর এডুকেশনাল ম্যানেজমেন্টের কাজ কি, সেই প্রসিডিওরগুলোকে ফলো করা, ওকে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ডিফারেন্সটা কি। তাহলে অপশান 2 নম্বরে যাই, দেখা যাচ্ছে অপশান 2 কি বলছে, বাই এমফাসাইজ অন ফলোয়িং প্রসিডিওরস। তাহলে কাকে গুরুত্ব দিতে বলছে, বাই এমফাসাইজ ফলোয়িং প্রসিডিওরস, প্রসিডিওরকে গুরুত্ব দিতে বলছে। খালি এই প্রসিডিওর কথাটা দেখেই কিন্তু এই অ্যান্সারটা করা যেতে পারে। স্ট্যাটাস কুয়ো ইন দ্য অর্গানাইজেশন অ্যান্ড লিমিটেড শেয়ারেবিলিটি অফ ডিসিশন। ডিসিশনটা কী হচ্ছে, লিমিটেডভাবে শেয়ার করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় একই রকমভাবে ডিসিশন শেয়ার করা হচ্ছে না। আর ফলোয়িং প্রসিডিওর, অবশ্যই ম্যানেজমেন্টের যারা থাকে তারা কি করে, অর্গানাইজেশন বা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা থাকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে নীতিটা বা যে পলিসিটা বলে দেওয়া থাকে, সেই পলিসিটার প্রসিডিওরটাকেই কিন্তু ফলো করে। কে ফলো করে না, ম্যানেজমেন্ট ফলো করে। তো এইভাবে আমরা আলাদা করতে পারি দুটো জিনিসকে। তো এটার অ্যান্সার হবে অপশান 2। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে 120 নাম্বার। ইন এ স্কুল পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল ইজ লাইকলি টু প্রুভ মোস্ট এফেক্টিভ হোয়েন দ্য টিচার অর স্টুডেন্টস আর। পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল এটাও কিন্তু হচ্ছে গিয়ে ইউনিট 9 থেকে এসছে। তা ঠিক আছে, পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল এখানে কি হচ্ছে, যেখানে পার্টিসিপেট করছে, নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ পার্টিসিপেট করছে, ঠিক আছে। সেই পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইলটা কখন সবচেয়ে বেশি এফেক্টিভ সেটা আমরা এখানে দেখে নেব। ফার্স্ট অপশন বলছে এবেল অ্যান্ড উইলিং। এবেল মানে সে করতে পারছে, উইলিং তার ইচ্ছাও রয়েছে। আচ্ছা, পরের অপশন বলছে এবেল বাট আনউইলিং, আনএবেল বাট উইলিং। ফার্স্টে হচ্ছে এবেল, দেখুন এটা হবে না, এবেল অ্যান্ড উইলিং এটা হবে না, কারণ দুটোই একসাথে ইচ্ছাও রয়েছে আবার সে করতেও পারছে, এরকমটা না। পার্টিসিপেট করতে পারে কিন্তু করার ইচ্ছাটা তাদের থাকে না। কোশ্চেনটা এসছে পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইলে আমাদের মনে রাখতে হবে যে এখানে এবেল, একটা মানুষ পার্টিসিপেট করার জন্য এবেল বাট আনউইলিং, কিন্তু তার ইচ্ছাটা নেই, ঠিক আছে। সেকেন্ডের অপশনটা হবে। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এবার আবার আরেকটা ম্যাচিং এসেছে, এটাও ইউনিট 9 থেকে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরপর 3-4টা কোশ্চেন কিন্তু একদম ইউনিট 9 থেকে আসছে। আচ্ছা, টেলিং স্টাইল, সেলিং স্টাইল, পার্টিসিপেটিং স্টাইল অ্যান্ড ডেলিগেটিং স্টাইল। আর এখানে রয়েছে এক্সপার্ট পাওয়ার। এক্সপার্ট পাওয়ার কোথায় রাখে, ডেলিগেটিং স্টাইলে। ডেলিগেটিং মানেটা কি দাঁড়ায়, প্রতিনিধিত্ব দান, প্রতিনিধিত্ব দান, ঠিক আছে। প্রতিনিধিত্ব দানের জন্য কোনো বিষয়ে প্রতিনিধিত্ব দানের জন্য আমার কি হতে হবে, আমাকে সেই বিষয়টার উপরে কি হতে হবে না, এক্সপার্ট হতে হবে। তাহলে ডেলিগেটিং স্টাইলটা কি হবে, এক্সপার্ট হবে। টেলিং স্টাইলটা কি মানে দাঁড়ায়, টেলিং স্টাইল হচ্ছে আমি জোর করে করাচ্ছি, আমি বলে দিলাম, যে হয় না অনেক সময় বস তার এমপ্লয়িকে বলে দিল যে এই কাজটা তোমাকে করতেই হবে, তো সো দ্যাট ইজ কল্ড দ্য টেলিং স্টাইল, ওকে। তো টেলিং স্টাইল এখানে কি হবে, আচ্ছা এখানে একটা জিনিস দেখুন, যে একটা দিয়ে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যেতে পারি। D1 হলো, তো D1 কিসে আছে দেখে নিই। দেখুন এই 4টা অপশনের মধ্যে কিন্তু D1 একটাতে আছে, 4টা অপশনের মধ্যে কিন্তু D1 একটাতে আছে, তো এটা হবে। এখানে বলছে A5, B3, C2, D1, A5 টেলিং স্টাইল হবে করেসিভ পাওয়ার, ওকে, যেখানে আমি জোর করছি, করেসিভ মানে জোর করা, ঠিক আছে, D1, ঠিক আছে।
সেলিং মানে কি? সেলিং মানে কোনো একটা কিছু বিক্রি করার জন্য আমরা যে পন্থাটা অবলম্বন করি। B3 C2, B3 সেলিং স্টাইল হচ্ছে B3 লেজিমেট পাওয়ার, ঠিক আছে। আর C2 পার্টিসিপেটিং স্টাইল, C2 পার্টিসিপেটিং স্টাইল হচ্ছে এটা রেফারেন্স পাওয়ার। ওকে, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে, এটার কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? বি, A5 B3 C2 D1। ওকে, এ হচ্ছে 5, বি হচ্ছে 3, সি হচ্ছে 2 আর ডি হচ্ছে 1। ওকে, তার মানে কি সেলিং স্টাইলটা কি হচ্ছে? সেলিং স্টাইল হচ্ছে লেজিটিমেট পাওয়ার। ওকে, লেজিটিমেট পাওয়ার। পার্টিসিপেটিং স্টাইল কি? রেফারেন্স পাওয়ার। ডেলিগেটিং স্টাইলটা এক্সপার্ট পাওয়ার। আর টেলিং স্টাইলটা হচ্ছে করেসিভ পাওয়ার। ওকে, টেলিং মানে জোর করছি, আমি কাউকে বলছি, জোরপূর্বক বলছি যে এটা করে দাও। চলে যাওয়া যাক পরের কোশ্চেনে। এটাও আরেকটা ম্যাচিং, দেখুন একই জিনিস, আবার সেই ডেলিগেটিং স্টাইল, পার্টিসিপেটিং স্টাইল, অথরাইটেরিয়ান স্টাইল, আচ্ছা সেলিং স্টাইল অ্যান্ড টেলিং স্টাইল। তো ডেলিগেটিং স্টাইলের ক্ষেত্রে মনে রাখতে হবে কি? লো টাস্ক অ্যান্ড লো রিলেশনশিপ, ঠিক আছে। ডেলিগেটিং স্টাইলে কি মনে রাখতে হবে? লো টাস্ক অ্যান্ড লো রিলেশনশিপ, দুটোই লো যায়, মানে মানুষের সাথে খারাপ সম্পর্কও হচ্ছে, কাজটাও খারাপ হচ্ছে, ঠিক আছে। টেলিং স্টাইলে আমি বললাম জোর করে কাউকে বলা, তো জোর করে কাউকে বস যদি এমপ্লয়ির ওপরে জোর করে তো টাস্ক তো হাই হবে, কিন্তু রিলেশনশিপ কী হবে? বসের সাথে এমপ্লয়ির খারাপ হয়ে যাবে, জোর করে বলছে। তো 5 হচ্ছে 1 হবে, ঠিক আছে। তো এই দুটো দিয়ে দেখুন অ্যান্সার খুঁজে পাওয়া যেতে পারে। এ হচ্ছে 5 আর ডি হচ্ছে 1, A5 D1, তো এটা অবশ্যই এটা হবে A5 D1, B4 C2, বি হচ্ছে 4 আর সি হচ্ছে 2 এখানে। বি হচ্ছে 4 আর সি হচ্ছে 2, তাহলে হাই টাস্ক হাই রিলেশনশিপ, দুটোই হাই হয় কিসে? সেলিং স্টাইলে। দেখুন এটা তো আমরা জানি, কোনো কিছু যখন আমরা বিক্রি করি তখন কি হয়? যখন আমরা বিক্রি করবো তখন মুখে ভালো কথা তো আমাকে বলতেই হবে, তো হাই রিলেশনশিপ হয়। আবার টাস্কটা ভালো ভালো কথা বললে পরে তো বিক্রিও ভালো হবে, তো হাই টাস্ক হচ্ছে সেলিং স্টাইল। পার্টিসিপেটিং স্টাইল কি? লো টাস্ক হাই রিলেশনশিপ, কাজ কম হচ্ছে কিন্তু রিলেশনশিপ হাই হচ্ছে। যেমন আমাদের হয় না যে কলিগদের সাথে আমাদের রিলেশন ভালো, কিন্তু রিলেশন ভালো থাকলে কি হবে? কাজের পরিমাণটা কি হয়? কম হয়ে যাচ্ছে। টেলিং স্টাইলে কাজটা তো হাই হয়, রিলেশনশিপ খারাপ হয়। আর ডেলিগেটিং স্টাইলে দুটোই কম হয়, ঠিক আছে। ডেলিগেটিং স্টাইলে এটা মনে রাখা সবচাইতে সহজ, দুটোই কম, মানে লো টাস্ক অ্যান্ড লো রিলেশনশিপ। ইউনিট 9-এ এরকম মডেল আছে কিছু, হ্যাঁ স্পেসিফিক কিছু ম্যানেজমেন্টের মডেল আছে, তার মধ্যে এগুলো যায়, এগুলো পড়ে, তো আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন ইউনিট 9 থেকে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আবার ম্যাচিং রয়েছে। আচ্ছা, এই ম্যাচিংটার করার ক্ষেত্রে ভ্যালিডিটি থেকে এসেছে, তো এই ভ্যালিডিটির ক্ষেত্রে মনে রাখবার সহজ উদাহরণ হচ্ছে, দেখুন লিস্ট নাম্বার 2 যেটা আছে সেটার যেটা 2 নাম্বার অপশান, তাতে বলা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি। প্রেডিক্টিভ ভ্যালিডিটিতে কী দেখা হয়? প্রোডাক্ট আর পারফরমেন্স সম্পর্কে এখানে দেখা হয়। প্রেডিক্টিভ ভ্যালিডিটিতে প্রোডাক্ট আর পারফরমেন্স সম্পর্কে এখানে দেখা হয়। দেখুন বন্ধুরা, যখন আমরা পরীক্ষা দিই তখন আমাদের হাতে এত সময় থাকে না যে প্রত্যেকটা অপশান, বড় বড় কোশ্চেনগুলো বেশি সময় ধরে পড়বো। তো শর্ট টাইমে আমরা কি করতে পারি না, দেখে নিতে পারি একটা অপশন যেটা আমি শিওর সেটা দিয়ে অ্যান্সারটা পাওয়া যায় কিনা। তো এখানে দেখা যাক A2 হবে। প্রেডিক্টিভ ভ্যালিডিটির ক্ষেত্রে কী হবে? মেজার অফ প্রোডাক্ট অর পারফরমেন্স, প্রোডাক্ট আর পারফরমেন্স নিয়ে কথা বলা হয়। A2 কটায় আছে দেখে নিই, কোন কোন অপশানে আছে A2। দেখুন বন্ধুরা, A2 একটাতেই আছে, এতগুলোর মধ্যে A2 খালি এটাতেই আছে, তো এ হবে অপশান, আর আমার অন্য অপশান দেখারই দরকার নাই। A2 B4 C1 D3, বি হবে 4, বি হবে 4, সি হবে 1, ডি হবে 3,
আর প্রেডিক্টিভটা তো আমি আগেই বললাম ভ্যালিডিটি এটা হচ্ছে, ঠিক আছে। তো আর একটা জিনিসও আপনারা মনে রাখতে পারেন যে এক্সটেন্ট অফ অ্যারেঞ্জমেন্ট বিটুইন টু মেজার্স, ঠিক আছে, দুটো মেজার্সের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, ঠিক আছে, এক্সটেন্ট অফ অ্যারেঞ্জমেন্ট বিটুইন টু মেজার্স এটা থাকে কিসে, কারেন্ট ভ্যালিডিটিতে, ঠিক আছে, সরি কংক্রিট ভ্যালিডিটিতে। ওকে, তো এটা দিয়েও আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন এটা একটা অঙ্ক আছে, কি কি দেওয়া আছে দেখুন। In a class test, the mean for psychology was 45 and SD was 5. SD was 5. While for maths the mean was 80 and SD was 5. Mr. Bipin Kumar gets 50 marks in the psychology and 70 marks in the maths. In which subject will he be considered to have done better? ঠিক আছে, এসডি দেওয়া আছে, মিন দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাকে বুঝতে হবে যে এটা কিসের মান চেয়েছে, এখানে জেড স্কোরের মান চেয়েছে, ঠিক আছে, এটার যেটা মান বার করতে হবে জেড এর মান বার করতে হবে। তো জেড স্কোরের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, জেড স্কোরের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার, তাহলে বাই এসডি। ওকে, এক্স বার মানে হচ্ছে গিয়ে এখানে এক্স বারটা মানে কি, এক্স বার মানে হচ্ছে গিয়ে মিন। ওকে, এক্স বার মানে হচ্ছে গিয়ে মিন, আর এক্স মানে কি, এক্স হচ্ছে এখানে এই যে সাইকোলজিতে যে নাম্বারটা পাচ্ছে না সেই নাম্বারটা। ওকে, তাহলে কি করতে হচ্ছে, 45 পেয়েছে কিসে, সাইকোলজিতে পেয়েছে, ফার্স্টেরটা দেখুন 45 পেয়েছে, ঠিক আছে, এসডি হচ্ছে 5, আর সরি 45 হচ্ছে গিয়ে এখানে সাইকোলজির মিনটা হচ্ছে 45, আর বিপিন কুমার গেটস কত মার্কস পেয়েছে সাইকোলজিতে, 50 মার্কস পেয়েছে। বিপিন কুমার কত পেয়েছে সাইকোলজিতে, 50 মার্কস পেয়েছে। তাহলে এখানে কি হবে, কত নাম্বার পেয়েছে সেটা আমি কি বললাম, এটা হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 50। ওকে, তাহলে এক্স মাইনাস এক্স বার, তাহলে 50 থেকে আমি 45 বাদ দেবো, তাহলে কি হয় 50 মাইনাস 45 বাই 5, তাহলে এটা হয় কত, 5/5 মানে 1, তাই না, 5/5 কত হয়, 1 হয়, 5/5 1 হচ্ছে, তাহলে উনি সাইকোলজিতে পেয়েছে 1। আর অঙ্কের ক্ষেত্রে কত পেয়েছে বলেছে 70 মার্কস, 70 মার্কস পেয়েছে কিসে, ম্যাথে, তাহলে এখানে হচ্ছে 70 পেয়েছে। আর এটার মিন কত, ম্যাথসের মিন হচ্ছে 80, ম্যাথসের মিন হচ্ছে 80, তো 70 পেয়েছে সে অঙ্কে, মিন হচ্ছে 80, বাই হচ্ছে কত, এসডি কত, এসডি হচ্ছে 5। ওকে, তাহলে এটা কি হচ্ছে -10/5, কাটলে কত হয়, -2 হয়, তাহলে অঙ্কে পেয়েছে -2 আর সাইকোলজিতে পেয়েছে কত, 1, তাহলে কিসে বেশি পেলো, -2 তো বড় হবে না, 1 বড় হবে, 1 পেয়েছে সাইকোলজিতে, আর হচ্ছে ম্যাথসে পেয়েছে কত, -2, তাহলে -2 তো বড় হবে না, সাইকোলজিতে এইটাই বড়, তাহলে বড় কোনটা দেখতে বলেছে, তাহলে হি হ্যাজ ডান বেটার ইন সাইকোলজি, 2 অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে হলো, এটা হচ্ছে জেড স্কোর বার করতে হবে। যেখানে যেখানে আপনারা দেখবেন বন্ধুরা এইচডি দেওয়া আছে আর সেই সাবজেক্টের একটা পার্টিকুলার সাবজেক্টের মান দেওয়া রয়েছে, ঠিক আছে, পার্টিকুলার একটা জিনিসের মানটা বলে দেওয়া আছে যে এই সাবজেক্টে এত পেয়েছে, বা অন্যরকমভাবেও দেওয়া থাকে, কিন্তু নির্দিষ্ট করে বলা আছে পার্টিকুলার কোনো একটা ব্যক্তি এত স্কোর করেছে, ঠিক আছে, আবার মিন দেওয়া রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হবে কি জেড স্কোর হবে। আচ্ছা, জেড স্কোর নির্ণয় করতে হবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। টি স্কোর করেসপন্ডিং টু এ জেড স্কোর অফ 2 উইল বি, টি স্কোর বার করতে হবে। তা টি স্কোরের ফর্মুলা কি, টি স্কোর এটা ইকুয়াল টু হচ্ছে 50 প্লাস জেড স্কোর ইন্টু 10। জেড স্কোর কত বলে দেওয়া আছে, 50 প্লাস জেড স্কোর ইন্টু 10। 50 ধরা হয় টি স্কোরকে, কারণ এটা মাঝামাঝি, 50টা হচ্ছে মাঝামাঝি থাকে। ধরুন আমরা এখানে ধরে নেওয়া হচ্ছে যে 100-র মধ্যে
মিড পয়েন্টে কী রয়েছে, 100-এর মধ্যে মিড পয়েন্টে কত 50 থাকে, তো তাই জন্য টি স্কোরে 50-50 সাথে যোগ করা হয় সব কিছুকে, জেড স্কোরের মানটাকে। জেড স্কোর হচ্ছে 2, তাহলে 2 × 10, এটার সাথে কত হবে 50, তাই তো 50 প্লাস 2 × 10 মানে কি 20, তাহলে এটা কত হয় 70, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে 70 আসবে। এখানে দুটো অপশান আছে, পরের দুটো অপশান কোথায় 70 আছে দেখে নেব, এই যে 70। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে হচ্ছে। টি স্কোর আর জেড স্কোর নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, যদিও আমি এখানে ডেসক্রাইব করে দিয়েছি। আচ্ছা, চলে যাচ্ছে পরের কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট রিয়েলাবিলিটি অফ এ টেস্ট আর কারেক্ট? কোনটা এখানে কারেক্ট? রিয়েলাবিলিটি ইজ ফিক্সড ফর এ গিভেন টেস্ট। সবসময় কিন্তু রিয়েলাবিলিটি মানে বিশ্বস্ততাটা ফিক্স থাকে না, তো 1 নম্বর হবে না। ইট ইজ এ কো রিলেশন অফ দ্য টেস্ট উইথ ইটসেলফ, হ্যাঁ এটা হবে, কো রিলেশন এখানে থাকে। ইট ইজ এ কো রিলেশন অফ দ্য টেস্ট উইথ ইটসেলফ, ঠিক আছে, এটা হবে, কো রিলেশন থাকে কার সাথে? টেস্টের সাথে। ইট ভ্যারিজ ফ্রম স্যাম্পল টু স্যাম্পল, একটা স্যাম্পলের ক্ষেত্রে রিয়েলাবিলিটি যেটা হচ্ছে অন্য স্যাম্পলের ক্ষেত্রে আলাদা হতেই পারে, তো ভ্যারি করে, রিয়েলাবিলিটিটা অবশ্যই এখানে ভ্যারি করে, 3 নম্বরটাও হবে। ইট ইজ নট অ্যাফেক্টেড বাই দ্য সাইজ অফ দ্য স্যাম্পল, এটা হবে না, কারণ স্যাম্পলের সাইজের উপরে এটা মানে স্যাম্পলের সাইজটা এটার উপরে প্রভাব ফেলে। হাই রিয়েলাবিলিটি এনশিওরস হাই ভ্যালিডিটি, এমন কোনো মানে নেই যে রিয়েলাবিলিটি হাই মানেই ভ্যালিডিটিও হাই হবে, তো 5 নম্বরও হবে না, হবে 2 আর 3। ওকে, অনলি 2 আর 3 হবে, তো এটা অপশান 4 কারেক্ট হবে। পরেরটাই চলে আসি। ওকে, পরের কোশ্চেন এখানে বলা হচ্ছে আবার একটা অ্যাসার্টেশন আর রিজন দেওয়া রয়েছে। হোমোজিনিয়াস টেস্টেস হ্যাভ লো রিয়েলাবিলিটি, রেঞ্জ অফ দ্য টেস্ট স্কোরস অ্যাফেক্টস রিয়েলাবিলিটি। হোমোজিনিয়াস মানে একই রকমের সমজাতীয় টেস্ট, এদের কি হয়? হ্যাভ লো রিয়েলাবিলিটি, রিয়েলাবিলিটিটা সমজাতীয় টেস্টের ক্ষেত্রে কম থাকে, এটা সত্যি কথা। আবার রেঞ্জ অফ দ্য টেস্ট স্কোরস অ্যাফেক্টস রিয়েলাবিলিটি, এটাও সত্যি কথা, কিন্তু একের রিজন মানে 1 নম্বরের কারণ আর নয়, ঠিক আছে, অ্যাসার্টেশনের রিজনটা ঠিক নয়। হোমোজিনিয়াস টেস্টস হ্যাভ লো রিয়েলাবিলিটি, এটা সত্যি কথা, কিন্তু এর কারণ এটা নয় যে স্কোরটা অ্যাফেক্ট করে রিয়েলাবিলিটির উপরে। ওকে, স্কোরের যে রেঞ্জটা থাকে, সরি রেঞ্জ অফ টেস্ট স্কোরস, এইটা অ্যাফেক্ট ফেলছে রিয়েলাবিলিটির উপরে। তো এ আর আর দুটোই কারেক্ট, কিন্তু আরটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়। এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে, 2 নম্বরটা হবে। চলে যায় পরবর্তী কোশ্চেনে। A teacher prepares a list of latest arrivals in the various libraries of the colleges of a university. His list reflects the number of books as reported. Which of the measurement scales is implied in this? কোন মেজারমেন্ট স্কেল? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল না রেশিও? নমিনাল কখন হয়? যখন আমরা নাম দিয়ে কোনো কিছু দেখি। অর্ডিনাল কখন হয়? যখন আমরা অর্ডার দিয়ে স্যাম্পল কালেক্ট করি। ইন্টারভাল কখন হয়? যখন কিনা থাকে একটা আরবিটারি জিরো। আরবিটারি জিরো মানে জিরোটা কিন্তু অ্যাবসলিউট নয়, জিরোটা অরিজিনাল থাকে না, ঠিক আছে। যেমন কি ক্যালেন্ডার, ক্যালেন্ডারের ক্ষেত্রে কি হয়? জিরো থাকে না, দেখবেন ক্যালেন্ডার 1 থেকে শুরু হয়, জিরো থাকে না। ওকে, তো এটা ইন্টারভাল স্কেলে পড়ে। আচ্ছা, রেশিও স্কেল, রেশিও স্কেলে অ্যাবসলিউট জিরো থাকে, এখানে জিরোটা অ্যাবসলিউট থাকে, মানে জিরোটা অরিজিনালি বজায় থাকে, বর্তমান থাকে। দেখুন এখানে কি বলছে, বুকসের অ্যারাইভাল নিয়ে কথা হচ্ছে। একটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ আছে, তাতে নতুন নতুন বুকস অ্যারাইভাল হয়েছে, সেটা নিয়ে একটা লিস্ট বানানো হচ্ছে। তো এমন নিশ্চয়ই থাকবে, এমন কিছু কলেজ নিশ্চয়ই থাকবে যেখানে কিনা নতুন বুকস অ্যারাইভাল হয়নি, তাহলে সেটাকে তো জিরোই ধরা হবে। তো জিরো, এখানে জিরোর অস্তিত্বটা এখানে বাস্তবে থাকছে, তো এটা হবে রেশিও স্কেল। ওকে, এটা হবে রেশিও স্কেল। ওকে বন্ধুরা, তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি হেল্পফুল হবে
এবং আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই ভিডিওটি হেল্পফুল, তাহলে আমাকে অবশ্যই মানে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, এখন করোনা ভাইরাসের সময় মানে চলছে, কিন্তু আপনারা তার জন্য ভয় পেয়ে যাবেন না। এই সময়, এই দুর্দিন এক সময় কীভাবে কেটে যাবে। আর আমরা অবশ্যই নতুন করে আমরা পৃথিবীটাকে খুঁজে পাবো। নতুন করে পৃথিবীটাকে খুঁজে পেলে আমরা অবশ্যই আবার নতুনভাবে বাঁচব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পড়াশুনোর সাথে যুক্ত থাকুন। এখন পড়াশুনোর ক্ষেত্রে মোটিভেশন পাওয়াটা খুবই কষ্টের, কারণ বাড়িতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার নিজের বাড়িতেও অসুস্থ হয়ে গিয়েছে আমার মা। তো তারপরেও আমি চেষ্টা করছি পড়াশুনোর সাথে যুক্ত থাকার। তো আপনারাও সেই চেষ্টাটা চালিয়ে যান, কারণ এই সময়টা কেটে যাবে, আবার নতুন দিন আসবে, আমরা সুস্থ হব, পৃথিবী সুস্থ হবে। আর তখন তো পরীক্ষা অবশ্যই হবে। তো পরীক্ষার জন্য প্রিপারেশন নেন আর আমার চ্যানেলটিকে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনও যারা যারা লাইক করেননি, শেয়ার করেননি, সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আপনারা তো দেখেন ভিডিও, কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো এটা একটা নতুন চ্যানেল আর এডুকেশনাল চ্যানেল, তো আমারও নিজেরও মোটিভেশনের দরকার হয়। তো প্লিজ জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করুন। আর কোনো সাজেশন থাকলে সেই সাজেশনটা অবশ্যই আমাকে দেন। আর এইটা আমি প্র্যাকটিস করার জন্যই এই চ্যানেলটি খুলেছি। প্লিজ আমার সাথে জুড়ে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।